আপনাদের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করবে চলবে। আমি সভাপতিকে অনুরোধ করছি সংবাদ সম্মেলনের কার্যক্রমটা শুরু করার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার আগে আমাদের সহসাধারণ সম্পাদক আহমেদ গিয়াস আমাদের আজকে এই সংবাদ সম্মেলন বিলম্বে শুরু করবার কারণটি ব্যাখ্যা করেছেন। আমরা যাই হোক, আমরা দুঃখ প্রকাশ করছি যথাসময়ে এই সংবাদ সম্মেলন শুরু করতে না পারার জন্য। আমাদের সাধারণ সম্পাদক আশা মোল্লা তারও আজকে সংবাদ সম্মেলনে থাকবার কথা, কিন্তু শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার পক্ষে আসা সম্ভব হয়নি। যারা মঞ্চে আছেন এর বাইরেও আমাদের নেতৃবৃন্দদের অনেকেই এখানে উপস্থিত আছেন, তাদের নামটা আপনাদের সামনে বলছি। আছেন আমাদের দপ্তর সম্পাদক শেরিফ ইসলাম, আমাদের প্রচার সম্পাদক রনি মীর মাসুদ জামানি, আমাদের নির্বাহী কমিটির ফকির সিরাজুল ইসলাম, মাসুদ জামান আছেন এখানে, সাফায়েতুর রহমান, আবুল ফারা পলাশ, নিয়াজ আহমেদ, তারপরে রনি, তারেক আলী মিলন, আমাদের আরো অনেকে আছেন এখানে মধ্যে, আমার আমিনুল হক বখতিয়ার, ইকবাল হাফিজ, তারপরে রাশেদ, চট্টগ্রামের আমাদের আরো সংগঠক তিনিও আছেন এখানে। এছাড়া আমাদের আরো বেশ কয়েকজন কর্মী উপস্থিত আছেন। আমি লিখিত বক্তব্যকে আনুষ্ঠানিকতা সেখানে বলছি, আমি হয়তো তার সাথে আরো দুই চারটা পয়েন্ট যুক্ত করতে পারি। এরপরে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা সংক্ষেপে তাদের বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের প্রশ্ন থাকলে সেই বিষয়ে আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা জানাবেন। আপনারা সকলে জানেন যে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম। 1983 সালে সম্মিলিত উদযাপন পরিষদ এবং 1984 সালে সম্মিলিত একুশে উদযাপন পরিষদ এবং 1984 সালে নাম পরিবর্তন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনের মধ্যে দিয়ে যে অভিযাত্রা শুরু হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। এই দীর্ঘ পথযাত্রায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মুক্তিযুদ্ধের মৌল চেতনা নিঃশব্দ থেকে সকল কর্মসূচি প্রণয়ন করেছে। একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে কারণে বিগত দিনগুলোতে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের বিচার, স্বৈরাচার বিরোধী লড়াই, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা, শিল্পের নানা মাধ্যমের বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচার এবং হামলার ঘটনায় আমরা প্রতিবাদ এবং জনপ্রতিরোধ গড়ে তোলার সচেষ্ট থেকেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে অবৈধ ক্ষমতা দখলকারী খুনি চক্র বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করে পাকিস্তানি ভাবাদর্শে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। 72-এর সংবিধানের মূল ভিত্তি, যার রাষ্ট্রীয় মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালির জাতীয়তাবাদকে তারা সংবিধান থেকে বাদ দিয়েছে। দীর্ঘ 21 বছর পাঠ্যপুস্তক এবং সরকারি প্রচার মাধ্যমে মুক্তিযুদ্ধের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য প্রচার করেছে। এ সময় স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর উত্থানে বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ পৃষ্ঠপোষকতা দৃশ্যমান। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল 15ই আগস্টের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো কেন্দ্রীয় নেতৃত্বকে
মানুষকে হত্যা করার এক নির্মম গভীর ষড়যন্ত্র জাতি এ সময় প্রত্যক্ষ করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা লড়াই সংগ্রাম এবং বহু মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের আদর্শের পথে হাঁটতে শুরু করেছে। অনেক প্রতিবন্ধকতা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এই বন্ধুর পথ অতিক্রম করতে হচ্ছে। এই অপশক্তি কখনো কখনো পবিত্র ধর্মকে সংস্কৃতি এবং রাজনীতির মুখোমুখি দান করিয়ে দেশে বিদ্যমান সমৃদ্ধির আবহাওয়াকে বিনষ্ট করতে চায়। আমরা সংস্কৃতি কর্মীরা সকল সময় সচেতন থেকে এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সচেষ্ট এবং সংস্কৃতি সমাজ বিনির্মাণে সংগ্রামের সৃজনে ক্রিয়াশীল থেকেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র আবার নতুন করে দৃশ্যমান হচ্ছে। আমরা প্রত্যেকেই চাই একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন, যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ভোট প্রদান করবে। এই নির্বাচন নিয়ে দৃশ্যত রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বিদ্যমান সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষপাতী, অপরদিকে বিএনপি সহ তাদের ঘরানার রাজনৈতিক দলসমূহ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেয়া এবং নির্বাচন করতে না দেওয়ার কথা বলছে। আমাদের বক্তব্য হচ্ছে, বিগত দিনে আমরা প্রত্যক্ষ করেছি 90 দিনের মধ্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের বাধ্যবাধকতা থাকলেও অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে 2 বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিল। রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করে জনগণকে রাজনীতি বিমুখ করতে চেয়েছিল। শুধু রাজনীতি বন্ধ নয়, শিল্প সংস্কৃতির চর্চার ক্ষেত্রেও তারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। একই বাস্তবতা এটাই সত্যি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি তো নয়, বরঞ্চ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আর সে কারণে আমরা চাই সংবিধানের আওতায় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। প্রিয় বন্ধুগণ, জাতীয় সংসদ নির্বাচনে সমাজের সচেতন অংশ হিসেবে সংস্কৃতি কর্মীদের বিরাট দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই সমৃদ্ধির বাংলাদেশ, আর সে কারণে এমন একটি সমাজের আমরা স্বপ্ন দেখি যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করবে। যে সমাজের প্রত্যেক মানুষের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হবে। আমরা মনে করি এর প্রত্যাশা বাস্তবায়নের জন্য দেশব্যাপী মানুষের জাগরণ প্রয়োজন। সমৃদ্ধ সাংস্কৃতিক জোট সংস্কৃতির শক্তি নিয়ে সে জাগরণে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের দেশ সমৃদ্ধির বাংলাদেশ শিরোনামে নাটক, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের সমন্বিত উপস্থাপন এবং একটি তথ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে একটু আপনাদের আমি একটু পরে আসছি, সেটি প্রদর্শন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর 2023 বিকেল 5:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির সূচনা হবে। একই দিন দেশের 10টি জেলায় অনুরূপ কর্মসূচি পালিত হবে। আমাদের প্রচেষ্টা রয়েছে ধারাবাহিকভাবে 64 জেলা এবং সম্ভাব্য সকল উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা। এক্ষেত্রে যেটা বলতে চাই, এই যে একটি কথা বলেছি যে অভিন্ন নাটক, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের সমন্বিত সাংস্কৃতিক আয়োজন, এর মধ্যে আমরা আপনাদের অবগতির জন্য বলছি, আমরা সমন্বিত সাংস্কৃতিক জোট ইতিমধ্যে একটি সাংস্কৃতিক জোটের শিল্পীদের নিয়ে আমরা একটি পথনাটক তৈরি করেছি। আজাদ আবুল কালামের লেখা এই নাটকটি নির্দেশনা দিচ্ছেন দেবাশিস ঘোষ। আমরা আহকামুল্লাহ রচনায় একটি আবৃত্তির অনুষ্ঠান তৈরি করেছি এবং সেটি 25 মিনিটের একটি আবৃত্তি অনুষ্ঠান, এটিও এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। গোলাম কুদ্দুসের একটি
সঙ্গীতের স্ক্রিপ্ট আমরা তৈরি করেছি, সঙ্গীত এবং গীতে, সেটিও মঞ্চস্থ হবে। আর রহমান হাসানের নির্দেশনায় একটি তথ্যচিত্র আমরা নির্মাণ করেছি, যেটি 16 তারিখে প্রদর্শিত। তার মানে একসাথে আমি পথনাটকের 30 মিনিট, আবৃত্তির 25 মিনিট, সঙ্গীতের 25 মিনিট এবং 35 মিনিট একটি তথ্যচিত্র, সব মিলিয়ে 2 ঘন্টার একটি সাংস্কৃতিক উপস্থাপনা থাকবে। এই অভিন্ন উপস্থাপনাটি 64 জেলায় একই স্ক্রিপ্ট স্থানীয়ভাবে সাংস্কৃতিক জোটের নির্দেশক এবং কর্মীদের দ্বারা এটি পরিবেশিত হবে, মঞ্চস্থ হবে। প্রত্যেকটা জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোট এই দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। পরবর্তী পর্যায়ে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা পর্যায়ে এই কর্মসূচিকে সম্প্রসারিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আগামী পরশুদিন 16 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করব এবং আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ তো আছে, কিন্তু কখনো কখনো এই সম্প্রীতির বাংলাদেশকে বিতর্কিত করবার, সম্প্রীতিকে নষ্ট করবার যে অপতৎপরতা আমরা প্রত্যক্ষ করি, সেটার কারণেই আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের ঐক্য গড়ে তুলতে চাই, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির বন্ধনকে দৃঢ়তর করব। আমরা দেশের সকল সংস্কৃতি কর্মী, বিশেষ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল জেলা উপজেলা কমিটিকে এই সকল কর্মসূচি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। আমরা জানি আমাদের হাতিয়ার সংস্কৃতি, আদর্শ মুক্তিযুদ্ধ আর শক্তি হলো জনতা। মানুষকে জাগাতে হলে মানুষের কাছে যেতে হবে। আমরা আপনাদের সহযোগিতায় সেই কাজটি করতে চাই। আমরা এই সকল কর্মসূচি বাস্তবায়ন এবং তা বৃহত্তর জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ। সম্মিলিত সাংস্কৃতিক জোট, এটি হলো আমাদের লিখিত বক্তব্য। এর সাথে আরেকটি বিষয়কে আমরা একটু যুক্ত করতে চাই আজকের সম্মেলনে। সেটি হলো, যেহেতু আমরা এই সমাজেরই অংশ, সাম্প্রতিক বৈশ্বিক এবং অসৎ ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের লাগামে ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের সংকট কিছুটা হলেও তৈরি হচ্ছে। আমরা সরকারের নিকট আমরা যে দাবিটি জানাতে চাই, যে অশুভ ব্যবসায়ী যারা আছে, সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, যাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবার অঙ্গীকার ব্যক্ত করেছে, কিন্তু আমরা দৃশ্যমান দেখতে চাই। যারা চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ডিম, মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করে অবৈধভাবে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরি করে, দ্রব্যমূল্যের বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনে যে ভোগান্তি তৈরি হচ্ছে, আমরা মনে করি যে এই বিষয়ে যারা এর পেছনের মূল লোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমরা দেখতে চাই যে দেশের বড় বড় 2-4জন সিন্ডিকেট ব্যবসায়ী, যাদেরকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে, দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়েছে, আমরা এই ধরনের দৃষ্টান্ত দেখতে চাই। এবং এই ধরনের দৃষ্টান্ত যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে আমার মনে হয় এই ধরনের অসৎ ব্যবসায়ীরা সাধারণ মানুষের দুর্ভোগের